দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদেরকে অধ্যায় 6 এর একটা বোর্ডের প্রশ্ন সলভ করব। সেটা ঢাকা বোর্ড 2018 প্রশ্নটা আসছে। শুধু ঢাকা বোর্ড না, আরো দিনাজপুর বোর্ড, আরো যেন রাজশাহী বা রংপুর, এরকম মানে 3-4টা বোর্ড মিলে এই প্রশ্নটা হয়েছিল। তো এই প্রশ্নটা কি বলতেছে দেখো, এখানে দৃশ্যকল্প দুইটা দিয়ে আছে, উদ্দীপক দুইটা, এখানে একটা এখানে একটা। তো এই প্রশ্নটা প্রথমে বলতেছে যে x² / 16 + y² / 9 = 1, এই একটা দৃশ্যকল্প। দৃশ্যকল্প 2 এ বলতেছে যে 4x² - 5y² - 16x + 10y - 9 = 0, দুইটা দিয়েছে। এখন প্রতিদিনের মতো একই রকম ভাবে যে ক নম্বরে দেখো উদ্দীপকের সাথে কোনো মিল নেই, জাস্ট একটা প্রশ্ন দিয়ে দিছে। বলতেছে যে x² - 12 12y পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করো। খ নম্বরটা বলতেছে যে x - y - 5 = 0 রেখাটি দৃশ্যকল্প 1 এ বর্ণিত কোণিকটিকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এই রেখাটা যদি একে স্পর্শ করে এই কোণিকটিকে, তাহলে স্পর্শ বিন্দুটা বের করতে হবে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। আর গ নম্বরটা বলছে যে দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণটি প্রমিত আকারে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে একটা ইকুয়েশন দেয়া আছে, এই ইকুয়েশনটাকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। প্রথমে প্রকাশ করে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করতে হবে, এই এখানকার কাজ। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, দেখো ক নম্বরটা এই উদ্দীপকের সাথে মিললে জাস্ট একটা অঙ্ক দিয়ে দিছে যে এইটার পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করে, এটার পরাবৃত্ত যা নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা করি। তাহলে ক নম্বর অঙ্কটা দেখো লেখা আছে x² - 12y, x² - 12y। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি একটু কাজ করি, সেটা হচ্ছে যে এটা সাজায়নি। x² দেখো আমরা কিন্তু এভাবে লিখতে পারি 4 × -3 × y, এটা কিন্তু লিখতে পারি, কারণ 3 এবং 4, 3 4 12 আর মাইনাস। তো এইটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন বলতেছি যে 1 নং সমীকরণকে 1 নং কে x² = 4ay এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। হ্যাঁ, এটা আমরা লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমি এই 1 নং সমীকরণকে যদি x² = 4ay এর সাথে তুলনা করি, তাহলে দেখো এর মানটা কত হবে, তাহলে এর মানটা অবশ্যই -3 হবে। তা আমরা এখানে লিখতে পারি a = -3, এটা আমরা লিখতে পারি। এখন বলছিল কি যে এই যে পরাবৃত্তটা আছে তার নিয়ামক রেখা সমীকরণ বের করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, এই যে পরাবৃত্তটা দেয়া আছে সেই পরাবৃত্তটা আকৃতি হচ্ছে এরকম আকৃতির, এরকম আকৃতির পরাবৃত্ত। তো এরকম আকৃতির যদি পরাবৃত্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই দ্বিঘাক্ষ রেখা বা নিয়ামক রেখা এদিকে হবে, এই সোজা হবে। তো এই দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে y = কিছু একটা হবে, মানে কনস্ট্যান্ট হবে এরকম। তো দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা হবে y = যেহেতু এই পাশে আসছে নিচের দিকে, মানে মাইনাস হবে, y = মাইনাস হবে। তা আমরা এখন লিখবো যে সুতরাং নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, সেক্ষেত্রে আমরা লিখবো কি, যেহেতু এটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা যদি এক্স অক্ষ হয়, এক্স এক্স প্রাইম, তো এই দ্বিঘাক্ষ রেখাটা, এই দ্বিঘাক্ষ রেখাটা এটার সমান্তরাল। তো এটা যদি সমান্তরাল হয়ে থাকে এবং যেহেতু নিচের দিকে আছে, মানে মাইনাসের দিকে আছে, সেক্ষেত্রে তার দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা হবে y = -a, y = -a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন করবো কি, আমরা এর মানটা বসিয়ে দেব। তো এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে y = এর মানটা দেখো -3। তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে y = 3, তার মানে লিখতে পারি কি y - 3 = 0। এটাই আমাদের এখানকার অ্যান্সার। আমাদের যে প্রশ্ন বলেছিল নিয়ামক রেখা সমীকরণটা বের করো, ওই পরাবৃত্তটার, সেই পরাবৃত্ত সমীকরণটা হচ্ছে y - 3 = 0। এখন
আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো, খুবই সোজা একটা অঙ্ক, কঠিন না, খুবই সোজা। এখন আমরা করব কি, পরের অঙ্কটা দেখব। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দৃশ্যকল্প একের থেকে কানেক্ট করছে। তো এখানে বলা হচ্ছে যে এই রেখাটি দৃশ্যকল্প একে বর্ণিত কোণটি স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা তোমাদের একটা বিষয় বোঝাই, যে যখন একটা রেখাকে, যে কোনো বিষয়, আমরা মনে করো যে যখন 9 একটা বিষয় দেখে আসছি, যখন একটা সরলরেখা আর একটা সরলরেখাকে স্পর্শ করে তখন এই স্পর্শ বিন্দুকে বলে আমরা ছেদবিন্দু। এবং এই ছেদবিন্দু বের করার ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রসেস শিখে আসছি। এই ছেদবিন্দু বের করার ক্ষেত্রে আমরা অপনয়ন, প্রতিস্থাপন, তারপরে হচ্ছে যে বর্জগুণন, তারপর হচ্ছে তোমার লেখচিত্র, অনেকগুলো প্রসেসের মাধ্যমে আমরা দুটো সরলরেখাকে একটা বিন্দু ছেদ করলে সেই ছেদবিন্দু বা সমাধানটা বের করতে পারছি। তো এখানে বিষয়টা যেটা আসছে ঠিক এইভাবে আমাদের এখানেও করতে হবে। এখানে বলা হচ্ছে যে এই রেখাটা দেখো, এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু একটা উপবৃত্ত। এই উপবৃত্তকে, যে দৃশ্যকল্প এক দিয়ে আছে, এটা একটা উপবৃত্ত, এটাকে স্পর্শ করে। তো ওটাকে যদি স্পর্শ করে থাকে তাহলে আমাদের স্পর্শ বিন্দুটা আমি বের করবো। যদি স্পর্শ করে থাকে, অর্থাৎ আমি যদি মনে করো যে এরকম একটা আমাদের একটা উপবৃত্ত আছে, একটা রেখা এভাবে ছেদ করে গেল, এভাবে ছেদ করে গেল, তাহলে এখানকার একটা ছেদবিন্দু পাবো আমরা। তো এই ছেদবিন্দু পেলে আমাদের প্রশ্ন তো সেটাই বলতেছে যে একটা রেখা একটা উপবৃত্তকে যেভাবে ছেদ করতেছে, যে ছেদ করে বা স্পর্শ করে, সেই স্পর্শ বিন্দুটা আমাদের বের করতে হবে। স্পর্শ বিন্দুটা আমাকে বের করতে হবে। তা আমরা যেমন ওখানে যেমন স্পর্শ বিন্দুটা, যেমন আমরা 9-10 যেটা দেখে আসছি, যে দুটো সরলরেখা একটা বিন্দুতে স্পর্শ করলে বা ছেদ করলে এখান থেকে তার সমাধানটা আমরা বের করতাম বিভিন্ন প্রসেসে। তা আমরা ঠিক সেই প্রসেসে আমরা এটা বের করব। সেটা কিভাবে বের করব? সেটা এই যে একটা যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তটাকে যে এই সরলরেখাটা যে ছেদ করতেছে বা সরি স্পর্শ করতেছে, সেই স্পর্শ বিন্দুটা আমরা যে কোনো একটা প্রসেসে আমরা বের করব। এটা আমাদের কাজ। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কি আছে এখানে, এই রেখাটা একে স্পর্শ করে। যদি স্পর্শ করে থাকে, দেখো বলছে স্পর্শ যদি করে তাহলেই তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা অঙ্কটা যদি করি, সেটা হচ্ছে কি কি দেওয়া আছে। দৃশ্যকল্প এক দেওয়া আছে, তার মানে আমরা খতে আমরা দেখবো যে দেওয়া আছে, লিখবো দেওয়া আছে x²/16 প্লাস y²/9 ইকুয়াল টু 1। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর রেখাটা দিয়ে আছে কোনটা, এটা x - y - 5 = 0, এবং কি দিয়ে আছে x - y - 5 = 0। তো আমরা একটা কাজ করে নিই, কাজটা হচ্ছে এই ওয়াইটাকে আমরা একটা কাজ করি যে মানে বের করে নিই এখান থেকে, যেটাকে প্রতিস্থাপন বলা হয়। তো আমরা ওয়াই সমান, তাহলে আমরা দেখো এটা লিখতে পারি y = x + 5 লিখতে পারি, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তো আমার যে ইকুয়েশনটা দেয়া ছিল বা রেখাটা দেয়া ছিল, সেই জায়গা থেকে আমি এইভাবে তৈরি করে নিলাম। এখন আমরা কাজ করব কি, তো দেখো এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন বলতেছে কি এই রেখাটা একে স্পর্শ করে, যদি করে থাকে তাহলে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এটা বলা হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি প্রতিস্থাপন যে প্রসেস আমরা করছিলাম সেটা কেমন ছিল, সেটা হচ্ছে একটির মান আর একটাই বসানো, সেটাই আমরা করব। যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটা আমরা বের করতে হলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব, অর্থাৎ একটির মান আরেকটাই বসাবো। তা আমরা করব কি, 2 এর মান, y এর মান আমরা 1 নং-এ বসিয়ে পাই, লিখবো তাহলে y এর মান 1 নং এ বসাই। তাহলে এই প্রসেসটা কি প্রসেস, এটা হচ্ছে কি প্রতিস্থাপন প্রসেস। সেই প্রতিস্থাপন প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে সলভ করব। তাই y এর সমান এই যে নিয়ে নিলাম x + 5, সেই মানটা আমরা এখানে বসাবো। তাই বসালে কি হয় দেখো, এখানে আছে x²/16 হয়, প্লাস y এর মানটা ছিল আছে x + 5, তাহলে x + 5²/9 = 1। এটা আমরা লিখবো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, x²/16 প্লাস এটা ক্যালকুলেশন করলে x² + 10x
প্লাস 25, দেখো উপরটা ক্যালকুলেশন করলাম, বাই 9 ইকুয়াল টু 1। জাস্ট আমি সাধারণ একটা ক্যালকুলেশন এখান থেকে আমরা করে নিলাম। তো এখন যদি এটা করে নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি যে এটাকে লসাগু করতে পারি। যদি লসাগু করে থাকি তাহলে এদের এদের লসাগু কত হবে? 16 আর 9। আমরা কারণ যেহেতু কোনো কমন এদের ভিতরে নাই, তাহলে আমরা 16 গুণ হচ্ছে 9 মানে 144 হয়। এদের যে লসাগু 144 হয়, সেই 144 আমরা এখানে লিখলাম। লিখলে তাহলে এটা 9 হবে 9x² প্লাস, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? এটাকে এটা দিয়ে ভাগ করলে 16 হয়, তাই 16 দিয়ে উপরটা গুণ হবে, তাই 16x² প্লাস 160x প্লাস 16 গুণ 25 অর্থাৎ 400 হয়, ইকুয়াল টু 1। জাস্ট আমরা সাধারণ ক্যালকুলেশন করলাম। কি করলাম? এখানে যে y সমান x প্লাস 5টা ছিল, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। স্যার, বলো। y ইকুয়াল টু x মাইনাস 5 হবে না? x মাইনাস 5, ও হ্যাঁ জি হ্যাঁ, সরি স্যার। সরি, x মাইনাস 5ই তো হবে। থ্যাংক ইউ। তাছাড়া তো শব্দ সব ভুলে যেত তো। তাহলে এখানে x মাইনাস 5 হবে, তাহলে x মাইনাস 5, এটা 10x, তাহলে 160। এবার বুঝতে পারছো? থ্যাংক ইউ। তাহলে আমরা এখান থেকে y ইকুয়াল টু x মাইনাস 5 সেই মানটা আমরা বসিয়ে দিলাম, দিয়ে এই ক্যালকুলেশন আমরা করতেছি। ঠিক আছে না এবার? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা করব কি, এই যে আমরা লসাগুটা করলাম 144টা পার করে দিলাম, পার করে দিলে তাহলে কি হলো 9x²। ও আরেকটা ক্যালকুলেশন করে নি, এই যে 9 আর যে 16 মানে 25x² লেখা যায়, সে 25x² লিখলাম। আর এখানে আছে মাইনাস 160x প্লাস 400। একবার যদি করি মানে 144টা তো ওই পারে যেত, এবার এই পাশে আবার আসলে মাইনাস 144 হবে, আমি এটা একবারে করে দিলাম। তো এটাকে ক্যালকুলেশন করলে তাহলে 25x² মাইনাস 160x, আর এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাস 144 বাদ দিলে থাকে 256 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা এটাকে যদি একটু ভেঙে কাজ করতে চাই, অর্থাৎ এই যে 25x² আছে সেটাকে যদি আমরা এইভাবে করি, এইভাবে লেখা যাবে 2 ইন্টু, আমরা সূত্র ফেরানোর চেষ্টা করতেছি, তাহলে এখানে 5x। তো তাহলে এখানে আমাদের কত হয়? 5 দোকানে 10 আছে 160, তার মানে এখানে যে 16 লিখি তাহলে কিন্তু ঠিক আছে। আর এখানে দেখো এই 16² করলে আবার 256 হয়, 16² করলে 256, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা একটা সূত্র পড়বে। তো এটাকে সূত্র পড়ে দেখো 5x মাইনাস 16 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো আমরা যেটা বের করতে পারি যে 5x ইকুয়াল টু 16, তো সুতরাং x ইকুয়াল টু 16/5। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটা বিষয় বোঝা আসি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা রুট পাবো 2টা, যেহেতু আমাদের এখানকার চলকের পাওয়ার 2, সেক্ষেত্রে আমাদের রুট পাবো হচ্ছে 2টা, এবং 2টা রুটই একই রকম রুট, তার মানে এখানে আরেকটা রুট 16/5 পাবো। তোমাদেরকে বিষয়টা আবার বলি, তোমরা এটা জানো যে একটা ইকুয়েশনে, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু সেই দ্বিঘাত সমীকরণে যেহেতু সেক্ষেত্রে আমাদের মূল পাবো বা রুট পাবো হচ্ছে 2টা, মূল পাবো হচ্ছে 2টা। তোমরা জানো যে কোন ইকুয়েশনের ঘাত যতটা হবে মূল ততটাই হবে, যেহেতু ঘাত এখানে 2টা তার মূল পাবো 2টা। তা আমরা এটাকে ক্যালকুলেশন করে 5x = 16 হলো, সেটা x = 16/5। তো যেহেতু একই রকম রুট হয়েছে, সেজন্য শুধু মনে হয় আমাদের একটা রুটই পেয়েছি, বাট এখানে কিন্তু 2টা রুট পেয়েছি। সেই 2টা রুট কি? এই যে এইটা এবং এটা, এবং 2টা রুটই একই রুট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা বিষয় এটা খেয়াল করে দেখো, এখানে যদি 2টা মূল একই মূল পেয়েছি আমরা, 2টা মূল যদি একই মূল পেয়েছি, তাহলে আমরা বলতে পারবো যে এই রেখাটা একে স্পর্শ করবে। তোমাদেরকে আমি একটা বিষয় একটু দেখাই। মনে করো যদি 2টা মূল পাইতাম, খেয়াল করো, মনে করো যে এখানে এটা আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ব্যাটারি ল্যাপটপে চার্জ নেই, একটু থামো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে মনে করো যে যদি এই যে এটাতে উপবৃত্ত, এখন
যদি এই রেখাটা এভাবে ছেদ করত, তাহলে আমি যে সমাধান করে দুইটা মান পাইলাম, এই দুইটা মান ভিন্ন ভিন্ন হতো, তখন আর স্পর্শ করতো না, তখন একটা ছেদক হতো। কিন্তু যেহেতু এই রেখাটা আমি সলভ করলাম, যে সলভ করে যে মানটা পাইলাম সেই মানটা একটা পেয়েছি এবং একটি মান পেয়েছি এবং সেই মানটা একই রকম মান পেয়েছি, তাহলে এইভাবে ছেদ না করে সেটা সেভাবে স্পর্শ করছে। যদি ছেদ করতো তাহলে আমাদের দুইটা মান পাইতাম, এক্স এর দুইটা মান পাইতাম এবং দুইটা মানই ভিন্ন ভিন্ন মান হতো। দেখা যাচ্ছে এখানে একটা মান পাইতাম যেটা, এখানে সেই মানটা পাইতাম না, অন্য একটা মান পাইতাম, তাহলে এটা ছেদ করতো। ছেদ আর স্পর্শ বিষয় আলাদা। ছেদ দুইটা বিন্দু ছেদ করতে পারে, এই যে একটা বিন্দু, একটা বিন্দু, আর স্পর্শ শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করবে। তো যেহেতু আমাদের এখান থেকে এক্স এর একটি মান, মানে দুইটা মান পেয়েছি, বাট দুইটা হচ্ছে সমান মান, তার মানে বুঝতে পারতেছি যে এই রেখাটা অবশ্যই এটাকে স্পর্শ করবে, অবশ্যই উপবৃত্তটাকে স্পর্শ করবে। তা আমরা এখানে একটু লিখতে পারি যে যেহেতু এক্স এর দুটি মান দুইটাই সমান, সুতরাং আমরা একটু লিখবো এখানে। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা আমি তোমাদেরকে আবার বলতেছি, যদি এই রেখাটা এভাবে ছেদ করে যেত, তাহলে আমি যে এক্স এর মান দুইটা পাইলাম, সে দুইটা ভিন্ন ভিন্ন মান পেতাম, এখানে একটা মান পেতাম, এখানে একটা মান পেতাম, তাহলে এটা ছেদ করে যেত, তখন এটা ছেদক হতো, তখন এটা ছেদক হতো। আর যেহেতু আমি এটা স্পর্শক বা স্পর্শ করছে, যার কারণে একটা বিন্দু পেয়েছি, আমি এক্স রে একটা বিন্দু পেয়েছি এবং দুইটা বিন্দু পেয়েছি, বাট দুইটা বিন্দু একই রকম পেয়েছি, অর্থাৎ দুইটা বিন্দু এই বিন্দু, যার কারণে এটা স্পর্শ করতেছে এবং এটাকে বলবো স্পর্শক আর এটাকে বলবো ছেদক। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় আসতে পারি, যেহেতু এটা একটা বিন্দুতে ছেদ করছে, তার মানে এটা স্পর্শ করবে। তাহলে আমরা এখানে একটা কথা লিখবো, যে এখানে বলবো যে এক্স এর দুটি মান একই রকম, আমরা লিখবো যে সুতরাং লিখতে পারি, সুতরাং সুতরাং তো লিখলামই, সুতরাং রেখাটি রেখাটি উপবৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে, ছেদ করে, সুতরাং সরলরেখাটি উপবৃত্তকে স্পর্শ করে, সরলরেখাটি উপবৃত্তকে স্পর্শ করে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা লিখলাম উপবৃত্তকে স্পর্শ করে। এখন যদি স্পর্শ করে থাকে তাহলে স্পর্শ বিন্দুটা কি, তা তুমি এটা জানো, যেহেতু এক্স এর মানটা আমরা পেয়ে গেছি, সেই এক্স এর মানটা যদি আমি ওয়াই এ বসিয়ে দিই, 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে স্পর্শ বিন্দু আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলবো কি এখন, যে বিন্দু, তার মানে কি আমার যেখানে স্পর্শ করলো, দেখো যেখানে স্পর্শ করলো এই বিন্দুটা বের করবো, যেটা হচ্ছে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি, সেটা কত, 16/5। তাহলে আমাদের এখন এই মানটা যদি আমি ওই ইকুয়েশনটা বসিয়ে দিই প্রতিস্থাপনের নিয়ম অনুসরণ করে, তাহলে আমাদের এখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাব, তাহলে আমাদের স্পর্শ বিন্দুটা পেয়ে যাব। তা আমরা এখন কি করব, আমরা কাজটা করব যে এই যে এক্স এর যে মানটা পেয়েছি 16/5, এই মানটা আমরা এই যে 2 নং ইকুয়েশনে বসাবো। তাহলে আমরা বলবো কি এক্স এর মান 2 নং ইকুয়েশনে বসিয়ে পাই। তাহলে এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, এটা আমরা লিখবো। 2 নং ইকুয়েশনটা কি ছিল, y = x - 5, তাহলে 16/5 মাইনাস আছে 5। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ছিল y = এই যে y = x - 5, তো x এর মানটা পেলাম 16/5, সেই 16/5 বসালাম, বসিয়ে -5, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে 5 লসাগু 16 - 5 × 5 = 25, তার মানে -9/5। তাহলে আমি y এর মানটা এখান থেকে দেখো পেয়ে গেলাম, x এর মানটা কোন থেকে পেয়েছিলাম, y এর মানটা এখন পেলাম। সুতরাং আমরা বলবো স্পর্শ বিন্দু সেটা হচ্ছে কত, 16/5, -9/5, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানকার যে প্রশ্নটা বলেছিল সেই প্রশ্নটার অ্যান্সারটা আমরা এখান থেকে বের করে নিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পরে যে অঙ্কটা আছে গ নম্বরটা, সেটা তোমাদের একটু দেখাবো। গ নম্বর বলতেছে যে দেখো দৃশ্যকল্প যে 2 আছে, 4x²
5y স্কয়ার মাইনাস 16x প্লাস 10y মাইনাস 9 ইকুয়াল টু 0 একটা দ্বিসকল্প 2। এখন এখানে বলতেছে যে এই দ্বিসকল্প 2 এই বর্ণিত কণিকটি বা সমীকরণটি প্রমিত আকারে প্রকাশ করো, মানে স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করো বা আদর্শ আকারে প্রকাশ করো। প্রকাশ করার পরে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। তোমাকে বলা হচ্ছে আমার দুইটা জিনিস বের করতে বলছে। প্রথমে আগে প্রমিত আকারে প্রকাশ করতে হবে, পরবর্তীতে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ বের করতে হবে। এটা আমাদের কাজ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে অঙ্কটা দেয়া আছে কেমন, দ্বিসকল্প 2 এ দেয়া আছে আমাদের গ নম্বরটা আমরা করতেছি। আমাদের দেওয়া আছে নাহলে প্রদত্ত রাশি বললে হবে, প্রদত্ত সমীকরণ বললে হবে। তাহলে 4x স্কয়ার মাইনাস 5y স্কয়ার মাইনাস 16x প্লাস 10y মাইনাস 9 ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তোমাদের তাহলে প্রমিত আকারে প্রথম কাজ কি আমাদের, এই যে সমীকরণটি প্রমিত আকারে প্রকাশ করতে হবে। তো তোমরা এটা অলরেডি আগে শিখে আসছো, তাহলে তোমাদেরকে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে প্রথমে যে আমাদের কাজটা হচ্ছে এখানে এক্স স্কয়ার যেটা আছে সেটাকে আমরা এক্স স্কয়ারের যে সহগটা আছে 4 এটাকে আমরা মুক্ত করব। মুক্ত করে বলতে আমরা একে 4টাকে কমন নেব। এখন কথা হলো যে এরপরে দেখো এই যে ওয়াই স্কয়ার যেটা আছে, এই ওয়াই স্কয়ার সাথে যে সহগটা আছে 5, প্রথম কাজ আমি এই 5টাকে মুক্ত করব। তো মুক্ত করতে হলে অবশ্যই কমন নিতে হবে, তো আমরা এটা কমন নেব। ওকে, তার আগে তোমার একটা বলে আসি যে এই যে এক্স স্কয়ারে যেটা আছে এক্স এর টার্মগুলো আমরা একসাথে করব, ওয়াই এর টার্মগুলো আমরা একসাথে করব। তো এখন দেখো আমি যদি এক্স এর টার্মগুলো একসাথে করি, এক্স এর চলকের গুলো, তাহলে এখানে 4x স্কয়ার এই যে লিখে নিলাম, এই যে মাইনাস 16x, তারপরে এখান থেকে দেখো মাইনাস 5y স্কয়ার প্লাস 10y আর মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা আমরা এ পর্যন্ত লিখে নিলাম। এখন তাহলে তোমাকে কি বললাম, তোমাদেরকে বললাম কি যে এখানে যে এক্স স্কয়ারের সাথে যে 4টা আছে এটাকে আমরা মুক্ত করবো, আর মুক্ত করতে হলে অবশ্যই কি করতে হবে, কমন নিতে হবে। তো আমি যদি এখানে কমন নিই, দেখো এখানে 4টা যদি কমন নিই তাহলে মূলত কি আসে, এখানে আসে এক্স স্কয়ার, আর এখানে আসে দেখো 4 4 16 মানে 4x আসে। আমি এই পর্যন্ত লিখে রেখে দিলাম, তারপরে আমি আসতেছি মাইনাস, দেখো এই কাজ শেষ। এখন যদি আমি এখান থেকে 5টা বললাম কি 5টাকে মুক্ত করবো ওয়াই স্কয়ার থেকে, সেক্ষেত্রে কমন নিলাম। কমন নিলে এখান থেকে আছে ওয়াই স্কয়ার, আর এখান থেকে দেখো 2y আর মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো এই পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পারছো। জাস্ট করলাম কি, প্রথমে এক্স এর টার্মগুলোকে একসাথে করলাম, ওয়াই এর টার্মগুলোকে একসাথে করলাম, লাস্টে যে কাজটা করলাম সেটা হচ্ছে কি এই এক্স স্কয়ারের সাথে যে 4টা ছিল, এক কথা শুধু 4 না, এক্স স্কয়ারের সাথে যাই থাকবে না কেন সেটা আমরা কমন নিয়ে নেব। সে কমন নিলাম, কমন নিতে যে দেখছি এখানে 16 আছে, তার মানে এখানে 4x হলো, মাইনাস এখান থেকে আবার ওয়াই স্কয়ারের সাথে যে 5টা ছিল তাকে মুক্ত করার জন্য 5টা কমন নিলাম, নিয়ে এটা করলাম। ওকে, এখন আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে যে এই 4 4 থাক, এক্স স্কয়ার এটাকে একটা সূত্র ফেলানোর চেষ্টা করব। সূত্র ফেলাতে চেয়ে যদি কোনো কিছু আমাদের যোগ বিয়োগ করা লাগে সেটা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি আবার বলি, এইটা এবং এটাকে একটা সূত্র ফেলানোর চেষ্টা করব। সূত্র ফেলাতে যেয়ে যদি আমাদের এক্সট্রা কিছু যোগ বিয়োগ করা লাগে সেটা আমরা করব। তো এই এক্স স্কয়ার লিখলাম মাইনাস এই মাইনাস, দেখো এখানে 2 একটা সূত্রের একটা 2 আছে। আমরা যদি a মাইনাস বি হোল স্কয়ার করি বা a প্লাস বি হোল স্কয়ার যাই করি না কেন, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে কিন্তু 2 থাকে, সেই 2টা আমি এখানে লিখে দিলাম। ওকে, এখন এটা যদি x বলে নিছি তাহলে 2x। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই 4x মিলতে হলে কত গুণ করা লাগবে, এখানে 2 গুণ করা লাগবে। তাহলে এক্স স্কয়ার মাইনাস 2ab, তাহলে অবশ্যই এটা b, তাহলে এই b স্কয়ার করলাম, দেখো এটা হয়ে গেল। এখন কথা আছে এখানে, কথাটা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স স্কয়ার তো এক্স স্কয়ার, এই যে মাইনাস 4x এই মাইনাস 4x, এই যে 2 এর দোকানে 4 হলো মানে 2 স্কয়ার মানে 4 হলো, এই বিষয়টা এক্সট্রা লিখে ফেললাম না, এটা এক্সট্রা লিখে ফেললাম, এটা ছিল না বাট লিখে ফেললাম। তো লিখে ফেললে ওইটাকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যেখানে 4 লিখছি আসলে কিন্তু 4 বিয়োগ হবে না, বিয়োগ হবে হচ্ছে এই যে 4 4 16, কারণ এখানে 4 কমন আছে। এখানে 4 লিখছি বাট তার আগে কিন্তু 4 কমন আছে, তার মানে আমি মূলত 4 4 16 বেশি লিখে ফেলছি, তার মানে এই 16টা এখানে বিয়োগ করে দিলাম।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওটা বেক করে দিলাম, ব্যালেন্স করলাম। দেখো অনেকে মনে করতে পারো যে আমি শুধু 4 লিখলাম, তো আসলে 4 লিখি নাই, আমি লিখেছি এই যে 4 তো এখানে লিখছি, বাট তার আগে কিন্তু 4 কমন আছে, তার মানে 4 4 16, তার মানে 16 বেশি লিখছি, এই জন্য 16টাকে বিয়োগ করে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। দেখো তুমি এখন যদি গুণ করে দাও, আবার 4 দিয়ে গুণ করে দাও, দেখবা যে আবার সব ঠিক আছে। এরপরে এই -5 এই যে রাখলাম। এখানে খেয়াল করে দেখো আবার এই এখানে একটা সূত্র ফেলবো, তাহলে y² - 2 * সূত্রের 2, এটা যদি বি এ ধরছি, এই যে এ লিখলাম। এখন দেখো 2i কিন্তু মিলে গেছে, তার মানে আমি একটা 1 লিখতে পারি। এখন তাহলে 1 লিখলে তাহলে কি আছে, y² - 2ab, তাহলে অবশ্যই এখানে একটা b² লেখা লাগবে সূত্র ফেলানোর জন্য। তাহলে আমি কি বেশি লিখলাম, এখানে 1 বেশি লিখলাম, আসলে কিন্তু 1 না, আমি বেশি লিখলাম হচ্ছে এই 1 এর সাথে যেহেতু 5 আছে, আমি কিন্তু বেশি লিখলাম হচ্ছে -5 বেশি লিখছি। এখানে কিন্তু মাইনাস আছে, তাই -5 যদি বেশি লিখে থাকি, তাহলে এখানে একটা 5 লিখে তাকে ব্যালেন্স করতে হবে, তাকে 5 লিখে ব্যালেন্স করলাম। ওকে, আর এখানকার -9 এই যে লিখে দিলাম ইকুয়াল টু 0। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝো নাকি? আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন কি হলো, তাহলে এই 16 আসলো, এখানে বেশি লিখছিলাম, তার জন্য এই +5 হলো, মানে -5 বেশি লিখছিলাম, আর এই -9 এই -9। তো এখন খেয়াল করে দেখো এখানে তাহলে কি হয়, এখানে একটা সূত্র পড়ে, তাহলে 4 ইন্টু এখানে আছে x - 2 হোল স্কোয়ার প্লাস, সরি প্লাস না, এটা আছে মাইনাস দিব, কারণ a মাইনাস a মাইনাস, তাহলে 5 ইন্টু এখানে সূত্র পড়ে y - 1 হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে এখানে কত 16, আর এই 9 25, 25 থেকে তুমি যদি +5 বিয়োগ করো -20 হয়, এই যে -20 ইকুয়াল টু 0 হয়। ওকে, এখন আরেকটু কাজ করিনি আমরা, 4 ইন্টু x - 2 হোল স্কোয়ার, দেখো এটা কিন্তু সমান, এটা হলো -5 ইন্টু y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 20। এখন আমাদের কাজটা কি জানো, যে আমি উপবৃত্ত লিখি বা অধিবৃত্ত যাই লিখি না কেন, সবসময় এখানে 1 থাকা লাগে, কারণ তোমরা এই সূত্রটা জানো, কারণ সূত্রটা ঠিক এরকম হয়, x² / a² + y² / b² = 1, অথবা x² / a² - y² / b² = 1, এরকম আকৃতি হয়, সবসময় 1 থাকা লাগে। তো 1 থাকতে 1 20 দিয়ে ভাগ করতে হবে, তো যে 20 দিয়ে ভাগ করে কি হয়, x - 2 হোল স্কোয়ার, এখানে 4 আছে বাই 20 -5 ইন্টু y - 1 হোল স্কোয়ার বাই 20 ইকুয়াল টু 1। তাই এখন ক্যালকুলেশন করলে দেখো, ক্যালকুলেশন করলে কি হয়, x - 2 হোল স্কোয়ার বাই 5 মাইনাস y - 1 হোল স্কোয়ার বাই আছে 4 ইকুয়াল টু 1। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এটা আমাদের একটা কিন্তু অধিবৃত্ত সমীকরণ, কারণ অধিবৃত্ত সমীকরণটা আমরা যেটা জানি যে x² / a² - y² / b² = 1, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ওকে, তা আমরা কি এটাকে আবার 1 নম্বর ইকুয়েশন দিলাম। তা আমরা এখন লিখি যে 1 নং কে x², তার আগে এটা তোমাদের একটু বলে আসি, এটা না লিখে এটা ধরি, এটা সে ধরি, তাহলে ওইটাকে 1 নম্বর ইকুয়েশন না দিই, ধরি হচ্ছে x - 2 সমান হচ্ছে ক্যাপিটাল লেটারের x, আর y - 1 সমান ধরলাম হচ্ছে, সরি y - 1 সমান ধরলাম হচ্ছে y। তো দেখো তো প্রিয় শিক্ষার্থী, যদি x - 2 সমান x ধরি আর y - 1 সমান y ধরি, সুতরাং কি হবে রাশিটা, তাহলে x² / 5 মাইনাস y² / 4 ইকুয়াল টু 1 হবে না। দেখো আমরা এই যে x - 2 এর পরিবর্তে লিখছি হচ্ছে x, তাহলে x² / 5 মাইনাস মাইনাস y - 1 হোল স্কোয়ার, এটা সমান আমি লিখছি কত, y - 1 সমান হচ্ছে y² এটা লিখলাম। ওকে, এখন আমি এইটাকে আমরা এই যে ওইটার সাথে তুলনা করব। তা আমরা কার সাথে তুলনা করব, আমরা তুলনা করব কি 1 নং কে, এখন লিখতেছি আমরা 1 নং কে x² / 5, সরি x² / a² মাইনাস y² / b² ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই, 1 এর সাথে তুলনা করে পাই। খুবই সোজা অঙ্ক, কঠিন না, তুলনা করে পাই। তো প্রিয় শিক্ষার্থী, যদি তুলনা করি, দেখো এর সঙ্গে যদি এটার সঙ্গে যদি এটা তুলনা করি আমরা, তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, a² = 5 পেতে পারি, আর b² = 4 পাই, এটা আমরা লিখে নিলাম। তাহলে a² = 5 আর b² = 4, এই দুটো মান আমরা এখান থেকে লিখে নিলাম। এখন আমাদের কি বলছিল, দেখো আমি তোমাদেরকে আবার একটু বলে রাখি, এই যে এই ইকুয়েশনটা ছিল, এটা কিন্তু আদর্শ আকার,
বা প্রমিত আকার, এই যে এটা প্রথম যেটা অংশ বলছিল তোমাদেরকে, এখানে বলা হয়েছিল যে বর্ণিত সমীকরণটি প্রমিত আকারে প্রকাশ করে। তাই এটার কিন্তু এ পর্যন্ত যে আমি করছি এটা কিন্তু প্রমিত আকারে প্রকাশ হয়ে গেছে। এরপর আমরা পরের দুটো অংশ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর সমীকরণ বের করার জন্য আমরা এই কাজগুলো করতেছি। তাই এখান থেকে আমরা দুইটা বিষয় বের করে নিলাম, a স্কয়ার ইকুয়াল টু 5 আর b স্কয়ার ইকুয়াল টু 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে একটা কাজ করব সেটা উৎকেন্দ্রিকতা বের করে নিব। তো উৎকেন্দ্রিকতা যদি বের করে নিই তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান, দেখো ই সমান আমরা লিখতে পারি √1 প্লাস আমরা লিখতে পারবো কি বি স্কয়ার বাই আছে কি এ স্কয়ার। তোমরা জানো যে উপবৃত্তের ক্ষেত্রে এখানে মাইনাস হয় আর অধিবৃত্তের ক্ষেত্রে এখানে প্লাস হয়। ওকে, তাহলে এখন আমরা মান বসাবো 1 প্লাস বি স্কয়ারের মান দেখে আসলাম হচ্ছে 4 আর এ স্কয়ারের মান হচ্ছে 5। তো ক্যালকুলেশন করলে 5 আর 9 9/5 অর্থাৎ 3/√5। এটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের উৎকেন্দ্রিকতা 3/√5 এটা বের করে নিলাম। এখানকার যে উৎকেন্দ্রিকতা ছিল সেটা বের করে নিলাম। এখন আমাদের যে প্রশ্নটা বলতেছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা সেই সূত্র তো আমরা জানি 2b²/a। তো আমরা এখন যে প্রশ্নটা লিখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো আমাদের চেয়েছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা জানি 2b²/a, এটা তোমরা মনে রাখবা। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা জানি কি 2b²/a। তো 2 গুণন b² মানটা আমরা দেখে আসলাম কত 4, তাহলে এই 4 লিখলাম আর এর মানটা দেখে আসলাম হচ্ছে 5। তাহলে ক্যালকুলেশন করলে দেখো আমাদের আসে এখানে 8, সরি এখানে b², এর মানটা √5 হবে। কারণ কি যে a স্কয়ারের মানটা দেখো, a স্কয়ারের মানটা এখানে পাইছিলাম 5, এই যে a স্কয়ার মানটা 5 যদি হয় তাহলে a সমান আমরা লিখতে পারি কি √5, a সমান √5 লিখতে পারি। আমরা সেটাই করলাম। সেটা হলো কি তাহলে এখানে 2b²/a, তাই 2 গুণন এর b² মানটা ছিল 4 আর এর মানটা ছিল √5, ক্যালকুলেশন করলে 8/√5 হয়। এটা আমাদের অ্যান্সার। আর একটা প্রশ্ন বলেছিল লাস্ট, এই প্রশ্নটা দেখো শিক্ষার্থীবৃন্দ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, এই উপকেন্দ্রিকের এই সমীকরণ বের করতে হবে। তো উপকেন্দ্রিক যে সমীকরণটা সেটা তোমরা জানো যে x = ± a। খেয়াল করে দেখো, এটা বলবা না, সেটা হচ্ছে যে দুইটা আছে এখানে। একটা হচ্ছে যে x = ± a, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আবার এটাকে যদি তুমি এইভাবে লিখে দাও +-a/e, তখন কি সেটা হয়ে যাবে কি নিয়ামক রেখা সমীকরণ বা দ্বিঘাক্ষ রেখা সমীকরণ। তাই দুইটা সেম জিনিস, জাস্ট এটা এর সাথে গুণ থাকে আর এটা হচ্ছে এটার সাথে ভাগ থাকে। যখন ভাগ থাকবে তখন সেটাকে বলবো কি যে নিয়ামক রেখা সমীকরণ, আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমরা এখন কি লিখবো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে x = দেখো ক্যাপিটাল লেটার x, কারণ কি আমরা ওই যে ধরে নিছি। তাহলে x = +-ae আমরা এটা লিখে নিলাম। এখন খেয়াল করে দেখো এই যে x সমান যে ধরছিলাম সেটা কেমন, সেটা যে ধরছিলাম যে x সমান হচ্ছে কত x-2, সেই মানটা আমরা এখন বসাবো। তো সেই মানটা যদি এখন বসাই তাহলে দেখো কি হয়। তাহলে কি হয় x-2 = +-a, এর মানটা কত √5। আর দেখো এর মানটা আমরা বের করে নিয়েছিলাম 3/√5, এই যে এর মানটা বের করলাম 3/√5। আমরা করবো কি এখানে 3/√5 বসাই দিলাম, 3/√5 এখানে বসিয়ে দিলাম। তো এখন দেখো এটা কাটা যায়, তার মানে কি আসে ওখানে x-2 = +-3 হয়। এখন তুমি যদি একবার প্লাস নিয়ে কাজ করো একবার মাইনাস নিয়ে কাজ করো আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তোমরা যদি একবার প্লাস নিয়ে কাজ করো তাহলে কি x-2 = 3 এটা একটা, আর x-2 = -3 এটা একটা। তো তাহলে আমাদের x-2 -3 = 0 আর x-2 + 3 = 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে x-5 = 0 একটা সমীকরণ, আর একটা পাচ্ছি x + 1 = 0 একটা সমীকরণ। তার মানে আমাদের আমাদের যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা সেটা বের করলাম, এটা একটা এটা একটা, দুইটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আমাদের যে প্রশ্নগুলো বলেছিল যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, সেই 2b²/a দিয়ে বের করলাম আমরা।
আর উপকেন্দ্রিক যে লম্বের সমীকরণটা ছিল সেটা দিয়ে আমরা এটা বের করলাম। তাহলে আমরা এখানে যে সূত্রগুলো জানি বা বিষয়গুলো বুঝতে পারি তাহলে কিন্তু ওগুলো খুবই সোজা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা লিভ নিতে পারো। আর কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো।